আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের হচ্ছে তৃতীয়তম ক্লাস না চতুর্থতম ক্লাস ভুলে গেছি। চতুর্থ হবে, তাই না? চতুর্থতম ক্লাস। তাহলে দেখো আবৃতবীজ উদ্ভিদের স্বভাব, হ্যাবিট, স্বরূপ, এটা আর কি আমরা দেখবো। স্বভাব বা হ্যাবিট এটা কেমন, মানে স্বভাব বলতে এরকম তো না যে আবৃতবীজ উদ্ভিদ সিগারেট খায় কি খায় না, এটা তো স্বভাব না, তাই না? যে নেশা করে কিনা, এটা কি স্বভাব? এটা স্বভাব না, ঠিক না? আচ্ছা, মানুষের কিন্তু যে কোন সময় বেশি মানুষের স্বভাব দেখা হয় বলো তো? কোন সময় সব থেকে বেশি দেখা হয়? বিয়ের সময়। হ্যাঁ, বিয়ের সময় সব থেকে বেশি স্বভাব দেখা হয়। হ্যাঁ, তারপরে দেখা হয় চাকরির ক্ষেত্রেও, চাকরির সময় স্বভাব দেখা হয় আর কি। তবে বিয়ের সময় সবচেয়ে বেশি স্বভাব বেশি। হ্যাঁ, বিয়ের সময় সব থেকে বেশি স্বভাব দেখা হয় যে আর কি গোয়েন্দার মতো আর কি খোঁজ নেবে তোমার। হ্যাঁ, যে তুমি কেমন, তুমি এটাও খোঁজ নেবে, ছেলে হোক মেয়ে হোক, এর আগে দুই একটা প্রেম ভালোবাসা করছে কিনা, হ্যাঁ, এগুলো কিন্তু খোঁজ খবর নিবে আর কি। হ্যাঁ, তো তখন আর কি তার মানে এরকম অভ্যাস আছে, বিয়ের পরে এই কাজ করতে পারে। একটা ভয় কাজ করে তখন আর কি। এগুলো তখন হচ্ছে দেখি আর কি। হ্যাঁ, যে ধূমপান করলে কিন্তু অনেক মেয়েরা বিয়ে করতে চাইবে না, মানে যে সিগারেট খাইলে চাইবে। হ্যাঁ, অনেক মেয়েরা পছন্দ করে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো স্বভাব। এখন আবৃতবীজ উদ্ভিদ বিরুৎ হয়। বিরুতের সরল বাংলা অর্থ আসলে কিন্তু যে গাছগুলো ছোট হবে এবং নরম হবে এবং সবুজ বর্ণের হবে, এরকম ধরনের বৈশিষ্ট্যকে বিরুৎ বলা হয়। যে গাছটা হলো ছোট সাইজের হয়, নরম হয় এবং সবুজ হয়, এরকম ধরনের বৈশিষ্ট্যগুলোকে বিরুৎ বলে। ইংরেজিতে দেখো বলা হয় হার্ব। তো এটা একটু মনে রাখবা যে হার্ব কথাটার মধ্যে যে হ আছে, তাই না? হার্ব কথাটার মধ্যে কি আছে? হ আছে। তার মানে হলো হাবাগোবা। হাবাগোবা নরম সরম বলে না? হাবাগোবা নরম সরম বলে যে মানুষটা হাবাগোবা নরম সরম। তার মানে হার্ব মানে হলো হ আছে, মানে নরম সরম হবে, হাবাগোবা হবে। হাবাগোবা নরম সরম। তাহলে এখন এই হার্ব কি কি হতে পারে? ধান, গম, এছাড়াও কিন্তু আরো আছে, যেমন ধরো যে কচু, তারপরে যে বাঁধাকপি, ফুলকপি, এগুলো সব কিন্তু নরম সরম না, নরম আর কি। এই নরম জাতীয় যে গাছগুলা, এগুলো হচ্ছে হার্ব, যাদের কাণ্ড নরম হয়। তো এখানে উদাহরণ যেটুকু আছে সেটুকু মনে রাখলে চলবে। ধান, গম, সেদ্রন, দূর্বাঘাস, ঠিক আছে? এইটা আর কি যে উদাহরণ হিসেবে লাগবে। পরীক্ষায় আসে এইভাবে, নিম্ন কোনটি হার্ব নয়, অ্যাডমিশনে বিশেষ করে এইভাবে আসে যে বিশুদ্ধ অ্যাডমিশনে এখান থেকে কোশ্চেন বেশ কয়েকবার আসে হার্ব থেকে, যে নিম্ন কোনটি হার্ব নয় বা নিম্ন কোনটি হার্ব। হ্যাঁ, বিরুৎ আসেনি, মানে বাংলাটা আসেনি, ইংরেজিটাই আসে, হার্ব ইংরেজিটাই বেশি আসছে। হ্যাঁ, তাহলে এটা উদাহরণ মনে রাখবা। এরপরে দেখো যে সার্ভ বা উপগুল্মটা বা আন্ডারসার্ভের পরে করি, আগে সার্ভ করি। সার্ভের সার্ভ লেখার সময় এইচইউআরভি সার্ভ। তো সার্ভে দেখো তালিবস্যা আছে, তাহলে মনে রাখবো তালিবস্যা মানে শব্দ, শব্দেও তো তালিবস্যা, তাই না? শব্দ তালিবস্যা, আবার সার্ভেও তালিবস্যা, তো দুই জায়গায় তালিবস্যা আছে। তার মানে তালিবস্যাতে শক্ত হয়, তার মানে সার্ভ যারা হবে তাদের ডালগুলা শক্ত হবে। তাদের ডালগুলা কেমন হবে? শক্ত হবে। কিন্তু মাঝারি সাইজের গাছ হবে, মাঝারি সাইজের গাছ, যেমন ধরো কথা জবা ফুল গাছ আছে না? হ্যাঁ, গোলাপ, জবা ফুল, কাঁচামরিচ গাছ, কালকাসন্ধ্যা, তো এইগুলোর ডাল একটু শক্ত হয়, নরম না ওরকম আর কি। হ্যাঁ, কালকাসন্ধ্যা হচ্ছে যে 1 থেকে 1.5 ফিট দৈর্ঘ্যের একটা গাছ আর কি। হ্যাঁ, এদের যে বিচি হয়, এই বিচিটা কালো হয়। হ্যাঁ, এই জন্য এর নাম কালকাসন্ধ্যা হয়েছে। এইটা মানে যখন আর কি আসলে পুরোপুরি কালো না, যে প্রথম যখন এটাকে মানে গ্রামের মানুষজন যখন এর যে বিচি, এই বিচিটা নিয়ে যখন পর্যবেক্ষণ করছিল, তখন সন্ধ্যের সময় পর্যবেক্ষণ করছিল, তো ওই সময় কালো লাগছে দেখতে, এই জন্য কালকাসন্ধ্যা। স্যার দেখেন ইনবক্সে আপনাকে বলছি। তাহলে কালকাসন্ধ্যা ফুলগুলা কিন্তু এইটুকু হয়, এইটুকু সাইজের হয়, বুঝছো? তাহলে এদের ডাল হয় শক্ত। তাহলে এখানে যে কোনো উদাহরণ, রঙ্গন, জবা, গোলাপ, রঙ্গন, জবা, গোলাপ। তাহলে এটা হলো কোনটা হবে, এর বৈশিষ্ট্য কেমন হবে? কাণ্ডটা হবে শক্ত, মাঝারি সাইজের গাছ হবে, আর হচ্ছে যে ডালটা শক্ত হয়, এটা হলো বৈশিষ্ট্য।
তাহলে উদাহরণ মনে রাখবে। এখন আন্ডার সার্ভ মানে কি? সার্ভের থেকে একটু ছোট। আন্ডার সার্ভ মানে কি? সার্ভের থেকে একটু ছোট হবে, সার্ভের থেকে একটু ছোট, এটা হলো আন্ডার সার্ভ। তাহলে এই ছোটর মধ্যে কারা কারা আছে দেখো, কালকা সন্ধ্যা, এর বীজ কালো ভাই, আগে বললাম এর বীজ কালো, এই কারণে নাম কালকা, কালো থেকে কালকা। হ্যাঁ, আর হচ্ছে দাঁত মর্দন নাম কিন্তু কেউ কেউ এটাকে দাঁত মাজে, কেউ কেউ এটাতে দাঁত মাজার কাজ করে। তবে আরেকটা আছে, এটার আবার গুণ আছে, দাঁত মর্দন মানে মেরে ফেলা, মর্দন মানে মেরে ফেলা। তাহলে দাঁত দাঁত রোগ আছে না একটা, দাঁত রোগ চিনো তো? ওই যে হাতে চোখে শরীরে হয় দাঁত, চিনো? ওই যে একটা লাল চাকার মতো হয় না, ওটাকে দাঁত রোগ বলে, চর্মরোগ আর কি। তাহলে এইটাতে মলম বানানো যায়, এটাতে কি বানানো যায়? মলম বানানো যায়। আর এই মলম কি করে, যে দাঁত গুলাকে কি করে, মর্দন করে, মানে মেরে ফেলে। মর্দন করা মানে মেরে ফেলা, সংস্কৃতি ভাষা। মর্দন হলো সংস্কৃতি ভাষা, মানে এটাকে মেরে ফেলে, মানে দাঁতকে মেরে ফেলবে। এই মলমটা দাঁতকে মেরে ফেলে, বুঝছো? যদিও সাময়িকভাবে কাজ করে, আবার হয়, এরকম আছে। কিন্তু প্রাথমিক অবস্থায় তুমি যদি সরাসরি ওই গাছটার মানে পাতা হাতে দিয়ে ওই যে রস করেও যদি দাও, তাও তোমার দাঁতের চুলকানি কমবে, এবং নিয়মিত দিলে দাঁত ঠিক হয়ে যাবে, মানে চর্মরোগটা ঠিক হয়ে যাবে, বুঝছো? এরকম। হ্যাঁ, তারপরে ওই যে অনেক তোমার রাস্তাঘাটে যদি কেটে যায়, কোথাও রাস্তাঘাটে ধরো কেটে গেছে, তখন তো তুমি হঠাৎ করে তো ওষুধ পাচ্ছ না, তাই না? রাস্তাঘাটে কেটে গেছে, ওই সময় নিয়ম হচ্ছে কি, যে ওই যে কচু আছে না, মান কচু হোক বা যে কচু, হ্যাঁ, তখন রাস্তাঘাটে ওটা খুঁজতে হবে, তোমার রক্ত বের হয়ে যাচ্ছে, ওই কচুর ডানটি ফেনা ফেনা না, ওটাতে তোমার ঠান্ডা হয়ে যায়, ব্যথা কমে যায়, রক্ত পড়া বন্ধ হয়। যদি রক্ত এমনিতেই বন্ধ হয়ে যায়, বেশিক্ষণ হলে 4-5 মিনিট হলে এমনি বন্ধ হবে, কিন্তু হচ্ছে সাথে সাথে দিলে রক্ত পড়া বন্ধ হবে এবং ব্যথা কমে যাবে, ব্যথাটা তোমার নাই হয়ে যায়। এটা খুব ভালো, এটা রাস্তাঘাটে যেতে হয়। হ্যাঁ, এরকম আর কি চলে। তো প্রাথমিক অবস্থায় জলে, কিন্তু পরে এটা ব্যথা কমে যায়। আচ্ছা, তাহলে এখন দেখো যে কালকা সন্ধ্যা, দাঁত মর্দন, তাহলে তো জানলাম জিনিসগুলোর কাজও জানলাম, উদাহরণগুলো লাগবে। তাহলে এখন পরীক্ষা এইভাবে আসতে পারে, নিম্নে কোনটি সার্ভ নয়, নিম্নে কোনটি আন্ডার সার্ভ নয়। হ্যাঁ, তো এই অ্যাডমিশনে কিন্তু একটু নেগেটিভ কোশ্চেন, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশনে বেশি নেগেটিভ কোশ্চেন হয়, আর ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনেও কিন্তু নেগেটিভ কোশ্চেন বেশি হচ্ছে। হ্যাঁ, যে রাজশাহী ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি নেগেটিভ কোশ্চেন কম হয়, কিন্তু কম হয়, কিন্তু হচ্ছে মেডিকেলে নেগেটিভ কোশ্চেন আজকাল বেশি দেয়। আবার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতেও নেগেটিভ কোশ্চেন বেশি দেয়। এদের কোনটি সার্ভ নয়, এদের নয়, তাই না? সরলভাবে না দিয়ে একটু পেঁচায়, তাই না? এরকম আর কি। তুমি বেশি আগের কোশ্চেন দেখবে আরো জটিল। আমরা যখন মেডিকেলে পরীক্ষা দিয়েছি, ওই সময় কোশ্চেন অনেক জটিল হতো, যে 2000 সালের দিকে। তো ওই সময় হলো কোশ্চেন মানে এরকম থাকতো, নিম্নের কোনটি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয়, তো অনেকগুলা বৈশিষ্ট্য দিয়ে দিত। এর মধ্যে একটা মনে হলো যে না, খুঁজে বের করা মুশকিল, আর অনেক দেড় লাইন করে মানে বৈশিষ্ট্য লেখা থাকতো। নিম্নের কোনটি ছত্রাকের বৈশিষ্ট্য বলিলে ভুল হইবে, বুঝছো? তারপরে নিম্নের কোনটি অসত্য নয়, নিম্নের কোনটিকে অসত্য বলিলে ভুল হইবে, মানে সত্য, বুঝছো? এরকম উল্টা পাল্টা খুব ইয়ে হতো, কষ্ট হতো আর কি বের করা। হ্যাঁ, তখন হলো 40+ পেলেই চান্স হয়ে যেত ওই সময়। ওই যে অত প্যাচের হলে, বুঝতে পারছো? তো এখন হচ্ছে মেডিকেল একটু সহজ করার কারণ হলো যে ওই যে বেসরকারি মেডিকেলে যেন যাদের টাকা আছে তারা হতে পারে, করতে পারে, ওই কারণে কম, বুঝছো? আচ্ছা, বৃক্ষ, এটা তো পারোই, গাছ তো চিনো, এটা আসেওনি কখনো। আচ্ছা, পরাশ্রয়ী, এটা উদাহরণ নাই, কিন্তু অন্য বই উদাহরণ আছে। হ্যাঁ, উদাহরণটা কি? শৈবাল, ছত্রাক, এরা পরাশ্রয়ী। শৈবাল, ছত্রাক, এরা পরাশ্রয়ী। তারপরে দেখো মৃতজীবী, এটার উদাহরণ নাই, একটু লিখে নাও, মিকর, পেনিসিলিয়াম। অন্য বই আছে, যেহেতু পরীক্ষা আসতেই পারে। মৃতজীবী, মিকর, পেনিসিলিয়াম, মিকর, পেনিসিলিয়াম, মিকর, পেনিসিলিয়াম, দেখলাম? আচ্ছা, মৃতজীবী তো জানো, তাই না? যে কোনো আর কি উদ্ভিদ বা প্রাণী যাই হোক, মরে যাওয়ার পর
সেইটাকে বিয়োজিত করে যখন একটা ছত্রাক পুষ্টিগুলো নেয়, ওটাই হলো মৃতজীবী। মৃত জিনিস খেয়ে বেঁচে থাকার মতো অবস্থা আর কি। হ্যাঁ, যে মৃত জিনিস খেয়ে বেঁচে থাকা, এটাই। যেমন জৈব সার আমরা বলি না, যেগুলা গোবর সার, যেমন কি জৈব সার, তাই না? যে শুধু গোবরের দোষ দিলে হবে না, মানুষের যে গহেশ্বর, ওটাও কিন্তু জৈব সার, বুঝছো? মানুষের এটা এটা কি, এটাও কিন্তু খুব ভালো একটা জৈব সার, বুঝতে পারছো? এবং তুমি যদি এটা পরীক্ষা করতে চাও যে এটা কত ভালো, তাহলে তুমি পরীক্ষা করে পারবা। কারণ হচ্ছে যেটা একটা সত্য কাহিনী আছে, যে আমার মা আর কি গল্প করে। আমার মা যখন খুলনায় থাকতো, তো আমি তখন হইনি, মা গল্প করে যে পাশের বাসায় তোমার হচ্ছে যে পুঁইশাক গাছ লাগাইছিল, তো অনেক চারা হয়েছিল, আর বলে পাতাগুলো সে আমার মা দেখায় এত বড় বড় পাতা, আর জানতি মনে করে এরকম মোটা, বুঝছো? এত আর শাখা বসা, মানে খায় শেষ করতে পারতো না। তো মাকে দিতে আসছে, তো মা দেখছে যে এত বড় বড় পাতা, মানে প্লেটের সমান সমান পাতা, বড় বড় প্লেটের সমান সমান পাতা, আর এরকম মোটা ডান্টি। তো মা দেখে অবাক যে এত বড় বড় পুঁইশাকের তো দেখিনি কখনো, মানে পাতা বা ডাল তো দেখিনি। তো বলছে যে আচ্ছা আপা, হচ্ছে এত বড় পুঁইশাক, মানে পাতা ডান্টি এত ইয়ে হলো কিভাবে? তো বলছে যা বলে না, আমি খাই তো শেষ করতে পারছি না। হ্যাঁ, তো আমি আশপাশে দিচ্ছি, আপনাকেও দিতে আসলাম। তো বলছে কিন্তু একটু কাহিনীটাকে, মানে এত এরকম হলো কি করে? তো বলছে যে ওই যে আমি যেটা করি, মানুষ তো শাকটা দেয়, তা আমি শাকটা দিই না, তো একটা জিনিস দিই। তো কি দেন? তো ওই যে আমার যে ছোট বাবুটা না, ও যে হাগু করে না, ওই হাগুগুলা ওই পুঁইশাকের ওই শিকড়ের মধ্যে দিই আর প্রতিদিন দিই আর কি। তার মানে কত বড় জৈব সার, চিন্তা করছো? এখন মার এটা শুনে, কারণ কেউ শুনে আর খাবে? মা এটা শুনে তার মানে কি, মানে ওই পুঁইশাকটা এত বড় হয়েছে, গহেশ্বর খাইতে বড় হয়েছে। তো এইটা শুনে মা বলছে যে আমি তো আর রুচি হয়নি, তো এখন হচ্ছে যে খাবো না, তো ফেলাই দিলেও আর কেমন দেখায়। তো একটা ফকির আসছে, তো না জানে খেলে তো খাওয়া যায়, সমস্যা না, না জানে খেলে খাওয়া যায়। তো ফকিরকে দিছে, তো মা বলছে ফকিরকে দিছি, ফকির খুশি ঠেলায় দাঁত বের করে হাসছে যে এত মানে ভালো জিনিস দিল আমাকে। বুঝছো? এই দিনে কোথাও যদি বড় পুঁইশাক দেখো, তাহলে কিন্তু ধরে নেবা এখানে পয়সা দেওয়া আছে। বড় পুঁইশাক খাওয়ার ঝুঁকি নাই, তাই না? হ্যাঁ, মাঝে খাইছে নাকি কখনো বড় পুঁইশাকের মাথা খাইছে? ও পুঁইশাকই খাওয়া না, তো সমস্যা নেই। এমন কথা বললেন, এখন মেসি ভিডিওটা দিলে খাইতে হবে। ও আচ্ছা, নাকি রিলে দিতে দেয় পুঁইশাক? না, দেখতে হবে আসলে। ও রান্না করার সময় তো দেখো না। বাজার থেকে নিয়ে আসা হয়। না, বাজার থেকে নিয়ে আসা হয়। বাজারের কোথায় কি করে? আচ্ছা, আরেকটা দেখো, পরজীবী। তাহলে যে উদ্ভিদ অন্য সজীব উদ্ভিদ থেকে খাদ্য শোষণ করে, এটা মাঝিদের বইয়ে কিন্তু একটা উদাহরণ দেওয়া আছে, যেমন হলো ক্যাসকিউটা। যে এই ক্যাসকিউটা উদ্ভিদ কি করে, অন্য সবুজ উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে। উদাহরণ হলো ক্যাসকিউটা। ক্যাসকিউটা ক্যাসকিউটার বাংলা অর্থ হলো প্লাস্টিকবিহীন উদ্ভিদ। প্লাস্টিকবিহীন উদ্ভিদ, উদ্ভিদ কিন্তু প্লাস্টিক নাই, উদ্ভিদ কিন্তু প্লাস্টিক নাই, তাই সে অন্য উদ্ভিদ থেকে খাওয়ার নাই। বুঝছো? অন্য যে যাদের ক্লোরোফিল আছে আর কি, এদের থেকে খাওয়ার নাই। এটা উদাহরণ হিসেবে মাঝেদের বই আছে, তাদের উদাহরণগুলো লাগবে আর কি। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু আসে এগুলো। এবার প্রধান মূল আর অস্থানিক মূল। তো দেখো, প্রধান মূল মনে রাখবা যে প্রধান মূল হয় কোনটা, যে একটা গাছের মাটির মধ্যে প্রথমে একটা মোটা সোটা একটা লম্বা মূল বের হয়ে আসে, এটাই কিন্তু আসলে প্রধান মূল। এবং এই প্রধান মূলের আশপাশ থেকে যে শাখা প্রশাখা মূল বের হয়, এগুলো শাখা প্রশাখা মূল বলা হয়। কিন্তু এই মূলগুলা যদি প্রধান মূল থেকে বের হয়, তাহলে কিন্তু বুঝতে হবে যে এই গোটা মূলটা হলো প্রধান মূল আর কি, প্রধান মূলের অংশ। কিন্তু যদি এরকম হয়, এটা মাটি এইখান থেকে মূলগুলা হচ্ছে, মানে এখানে প্রধান মূল থেকে মূলগুলা হচ্ছে না, বুঝছো? হ্যাঁ, তাহলে এটা অস্থানিক মূল। তাহলে এর নাম কি? অস্থানিক মূল। অস্থানিক মূল, এটার নাম হবে অস্থানিক মূল। মানে যেই জায়গা থেকে মূল হওয়ার কথা সেই জায়গা থেকে মূল হয়নি, তাই এটা অস্থানিক।
আর এটা তো ঠিক আছে, তাই না? এটা তো সঠিক জায়গা থেকে হয়েছে, তাই এটা হলো প্রধান মূল, আর ওইটা হচ্ছে অস্থানিক। তাহলে এখানে যদিও সংজ্ঞা টঙ্গা লাগবে না, এখানে লাগবে হচ্ছে শুধু উদাহরণগুলাই লাগবে। অস্থানিক অস্থানিক মূল নিয়ে একটা গল্প বলছিলাম না, চুল ওঠা মানে বলেছিলাম ওইটা আর কি। হ্যাঁ, পিঠে চুলো মনে আছে তো, তাই না? হ্যাঁ, তার মানে কি যে যেই জায়গায় ওঠার কথা সেইখানে উঠিনি, তাই অন্য জায়গায় উঠছে, তাহলে এটা অস্থানিক। এটা তো হলো না, সঠিক হলো না, তখন এটা অস্থানিক। তাহলে এটাই হলো প্রধান মূল। তাহলে এখানে লাগবে কি যে প্রধান মূল কোনটি আর কি, যে এগুলো আর কি প্রধান মূল। তো এখানে আবার রূপান্তরিত প্রধান মূল, এটাও কিন্তু প্রধান মূলেরই উদাহরণ, যেমন হলো মূলা, গাজর, এরাও কিন্তু প্রধান মূল, রূপান্তরিত মূল। এই আচ্ছা, কারণ কি এরা রঙিন হয়ে গেছে তো এই জন্য আর কি। আচ্ছা, এখন দেখো অস্থানিক মূল, এটা ডেন্টালে 99 সালে আসছিল, ডেন্টাল পরীক্ষায় 99 সালে আসছিল। হ্যাঁ, অস্থানিক মূল কোনটি, এটার উদাহরণ কিন্তু অল্প আছে, কেয়া, বট, অসৎ, তবে অন্যান্য বইয়ে আরো আছে। সেটা কি? পাথরকুচি, ক্যাসকিউটা। এটা একটু লিখে নাও, পাথরকুচি, ক্যাসকিউটা। পাথরকুচি, ক্যাসকিউটা। আর কি আসবে না আসবে না? অনেক সময় তাড়াতাড়ি কাজ দিয়ে দেয়, দিচ্ছে না। আচ্ছা, তাহলে এটা হলো অস্থানিক মূলের উদাহরণ, পাথরকুচি আর হচ্ছে ক্যাসকিউটা। এখন দেখো গুচ্ছমূল এর উদাহরণ। আসলে অস্থানিক মূল এর অপর নাম গুচ্ছমূল বললেও দোষ নাই। হ্যাঁ, তো গুচ্ছমূল মানে হচ্ছে এরা কিন্তু গুচ্ছ আকারে কালেকশন হয়, তাই এগুলো গুচ্ছমূল। তাহলে শুধু ধানই উদাহরণ না, একবীজপত্রী সকল মূল, একবীজপত্রী সকল মূল, একবীজপত্রী উদ্ভিদের সকল মূলই হলো গুচ্ছমূল। এটা মনে রাখবে, একবীজপত্রী উদ্ভিদের সকল মূল হলো গুচ্ছমূল। ঠিক আছে? নারিকেল গাছেও গুচ্ছমূলই হয় কিন্তু। হ্যাঁ, নারিকেল একবীজপত্রী না, ধান, গম সব কি গুচ্ছমূল। ঠিক আছে? এই পরাশ্রয়ী মূল, এই যে অর্কিডের পরাশ্রয়ী অর্কিডের মূল, এইটুকু, এটার অতিরিক্ত কিছু নাই। এবার দেখো যে ফাঁপা কাণ্ড, তারপরে হলো ফাঁপা কাণ্ড বিষয়ে, যে বাঁশ, যেমন বাঁশের ভিতরে ফাঁপা না, তো সাধারণত একবীজপত্রী যে কাণ্ডগুলো হয়, মনে রাখবে একবীজপত্রী কাণ্ডের ভিতরটা ফাঁপাই হয়। যেমন নারিকেল গাছ বলো, এর ভিতরে কিন্তু ফাঁপা আছে। সুপারি গাছ একবীজপত্রী, ভিতরটা কিন্তু ফাঁপা। একবীজপত্রী ভিতরে, হ্যাঁ, নারকেলের ভিতরটা ফাঁপা, বাইরে তো শক্ত, তাই তুমি বুঝছো না। কিন্তু ওটা তুমি যদি পোস্ত বরাবর কাটো, তাহলে দেখবে ভিতরে ফাঁপা। যদি তাই না হতো না, ফাঁপা যদি না হতো না, তাহলে কিন্তু নারিকেলের কাঠ হতো, নারিকেল গাছের কাঠ হতো। নারিকেল গাছের ফাঁপা না হলে তো কাঠ হবে, হয়তো কাঠ হয়, তো নারিকেল গাছের কাঠ হয়। হ্যাঁ, কাঠ তো হয় সাইডের অংশ হয়, হ্যাঁ সেটা, কিন্তু ভিতরে ফাঁপা আসতে হবে, ফাঁপা আছে, ভিতরে ফাঁপা থাকতে একদম নিরেট। ভিতরে ফাঁপা থাকতে হবে। একবীজপত্রীর একটা বৈশিষ্ট্যই হলো মজ্জাটাকে আমরা বলছি মনে হয় যে ও মজ্জা। এখন দিলাম, কারণ এসি বাতাস আবার আসতে একটু সময় লাগবে, তাই না? আচ্ছা, এখান থেকে আসে না পরীক্ষায়, তবে হচ্ছে যে এখানে তারপর মনে রাখবে এমসিকিউর জন্য, যেমন হলো এই যে সাইপ্রেসি গোত্রের উদ্ভিদের কাণ্ড 3 কোণ বিশিষ্ট। আচ্ছা, এটা একটা মনে রাখবা যে সাইপ্রেসি গোত্রের কাণ্ড 3 কোণ বিশিষ্ট। 3 কোণ মানে তো বুঝো ত্রিভুজাকৃতির মতো ভিতরটা আর কি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে লামিয়াসি গোত্রের উদ্ভিদ হলো 4 কোণ বিশিষ্ট। এগুলো একটু মনে রাখবা। লামিয়াসি মানে ফুল জাতীয় বোঝায়, লামিয়াসি মানে হলো ফুল জাতীয়। এবার দেখো রাইজোম, রাইজোম মানে ভূনিম্নস্থ কাণ্ড। রাইজোমের বাংলা অর্থ হলো ভূনিম্নস্থ কাণ্ড। কোনো কাণ্ড যদি যে মাটির মধ্যে ডুবে যায়, মাটির ভিতরে চলে যায়, তাহলে সেটাকে বলা হয় রাইজোম। কোনো কাণ্ড মাটির মধ্যে ঢুকলে তার নাম রাইজোম। তাহলে এই রাইজোমের মধ্যে আদা, হলুদ, এরা কিন্তু আসলে কাণ্ড। আচ্ছা, কিভাবে তুমি বুঝবা যে আদা হলো কাণ্ড, তাই না? এটা বোঝার উপায় কি বলো তো? হলুদ, আদা, এরা যে কাণ্ড, এটা কিভাবে বৈজ্ঞানিকরা বুঝলো যে এটা হলো কাণ্ড? মাটির মধ্যে তো আছে, তাই না? মূল না বলে কাণ্ড বলছে। আদা, তারপরে হলো হলুদ, এইগুলোকে যে কাণ্ড বলা হচ্ছে। কেন বলা হয়েছে, বৈজ্ঞানিকরা কিভাবে বুঝলো যে এটা কাণ্ড? এদিকে চলে যায় না, এই জন্য না। আচ্ছা দেখো, এটা কাণ্ড বলার কারণ
আদাতে যেটা হয় যে শাখা প্রশাখা হয়েছে এটা ঠিক আছে, হ্যাঁ, তুমি যেটা বললা যে শাখা প্রশাখা এদিকে কিছু ছড়া গেছে, কিন্তু এদের পর্ব থাকে, বুঝছো? মনে করো এটা আদা, তো এদের পর্ব, পর্বের এখানে স্বল্প পত্র থাকে, এখানে ছোট্ট করে স্বল্প পত্র থাকে। তো এই যে আমরা জানি না কাণ্ডে এদের পর্ব থাকে না, পর্ব, তাই না? যেমন কুশোর, কুশোরে পর্ব আছে না, পর্ব আছে না? হ্যাঁ, বাঁশেও আছে, বাঁশে কুঞ্চিতে পর্ব আছে না, সন্ধি, পর্ব মানে সন্ধি, ওই যে সন্ধি। তো এখন হলুদে আর আদাতে এরকম পর্ব দেখতে পাই, আছে না? হ্যাঁ হ্যাঁ, এবং তুমি এটা কেবল তুললে দেখা যাবে, এখন বাড়িতে নিয়ে আসার পরে তো ওটা ধরো অনেক সময় বোঝা যায় না, তাই না? পর্ব আছে, ওই পর্ব দেখে বুঝছে যে এরা হলো আসলে কাণ্ড, রূপান্তরিত কাণ্ড। তাহলে এখানে মনে রাখতে হবে রাইজোম উদাহরণ আদা, হলুদ। টিউবার, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে 21 সালে আসছিল, রাজশাহী ইউনিভার্সিটিতে 21 সালে আলু উদাহরণ হিসেবে আসছিল। নিম্নের কোনটি টিউবার? এটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটি 21 সালে, আলু আসছিল রাজশাহী ইউনিভার্সিটি 21 সাল, আলু। আচ্ছা দেখো, তাহলে এটা আলু আসছিল রাজশাহী ইউনিভার্সিটি 21 সাল। এরপরে দেখো যে টিউবার জিনিসটা কি। টিউবারের সরল বাংলা অর্থ কিন্তু গোলাকার স্ফীতি। টিউবারের সরল বাংলা অর্থ কি? গোলাকার স্ফীতি। টিউবার মানে স্ফীতি, তো গোলাকার স্ফীতি, যেমন আমরা জানি আলু গোলাকার স্ফীতি হয়, গোলাকার স্ফীতি। তাহলে আলুর উদাহরণটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটি 21 সালে, হ্যাঁ। আচ্ছা, তবে এটাও মনে রাখতে হবে মিষ্টি আলু কিন্তু মূলের স্ফীত অংশ, তবে মিষ্টি আলুটা কাণ্ড না, এটা মনে রাখতে হবে, হ্যাঁ এমনিতে। এবার দেখো বাল্ব, বাল্বের সরল বাংলা অর্থ হলো গোলাকার বা খোলা। বাল্বের সরল বাংলা অর্থ গোলাকার বা খোলা, খোলা বোঝায়। যেমন ধরো যে এইসব বাল্ব, আমরা বাল্ব বলি না, গোলাকার বলেই বাল্ব বলি। তো বাল্বের কোন অংশটা বাল্ব দেখো, খেয়াল করো। এটা ধরো পেঁয়াজ, পেঁয়াজের বাল্ব থাকে, যেমন ধরো পেঁয়াজ, পেঁয়াজের গাছ। এখন পেঁয়াজের যেটা হয়, পেঁয়াজের এখানে কাণ্ডের এখান থেকে অসংখ্য ইয়ে বের হয়। পেঁয়াজ কিন্তু এক বিশিষ্ট, হ্যাঁ, পেঁয়াজ হলো এক বিশিষ্ট, রসুন, হ্যাঁ রসুন এক। এখন এর সাথে অসংখ্য স্বল্পপত্র থাকে কিন্তু, হ্যাঁ, এগুলো স্বল্পপত্র। তুমি যদি এটা পোস্ত বরাবর কাটো, তাহলে দেখবা পেঁয়াজের ভিতরে একটা শক্ত অংশ আছে না, ছোট্ট শক্ত অংশ আছে না, হ্যাঁ, তো ওইটা কিন্তু আসলে কাণ্ড, ওইটা কিন্তু আসলে কাণ্ড আর কি, হ্যাঁ। তো তারপরে এটা হলো সেই মূল, এই যে গুচ্ছমূল, গুচ্ছমূল এক বিকৃতি হলে গুচ্ছমূল, এটা হলো গুচ্ছমূল। তো এই যে আমরা যেটা খাই, মূলত আমরা এটাই খাই, এই ভিতরেরটা সবাই খায় না, শক্ত, অনেক সময় ফেলে দেয়, আবার খাওয়া যায়, খাইলেও সমস্যা নাই। তো ওটা ঝাঁঝালো হয় না, স্বল্পপত্র ঝাঁঝালো হয়। এইটা হলো স্বল্পপত্র। স্বল্পপত্র মানে নরম পাতার মতো গঠন, এটাকে বলা হয় স্বল্পপত্র, আসলে স্বল্পপত্র। আর এই যে কালো যেটা ভিতরে যেটা আছে, এটাকেই মূলত বাল্ব বলা হয়। যদিও গোটাটা মিলে বাল্ব, কিন্তু আসলে ওই ভিতরের অংশই বাল্ব। আর এটা তো গুচ্ছমূল, এটা হলো গুচ্ছমূল। এটা ধরো পেঁয়াজের উপরের অংশ, বায়বীয় অংশ, হ্যাঁ। তাহলে এটা এই যে বলছে ভূমিবস্তু অতি সংক্ষিপ্ত রূপান্তরিত। আচ্ছা দেখো তো, এই জিনিসটা মাটির মধ্যে থাকে না, এই গোটাটাই তো পেঁয়াজ তো মাটির মধ্যে থাকে না, তাহলে মাটির মধ্যে থাকলে কাণ্ড মাটির মধ্যে চলে গেল, এই যে কাণ্ড, এটা তো কাণ্ড, এটা কিন্তু কাণ্ড, হ্যাঁ, কিন্তু ভূমিবস্ত কাণ্ড কিন্তু কি ভূমিবস্ত। এবং কাণ্ডের সাথে স্বল্পপত্র আছে, এগুলো হলো স্বল্প। কাণ্ডের কি আছে, কাণ্ডের বাইরে থেকে স্বল্পপত্র আছে, কাণ্ডের বাইরে স্বল্পপত্র আছে, হ্যাঁ। তো পেঁয়াজ রসুন সবারই কিন্তু কাণ্ড, ওরা কাণ্ড, ভূমিস্থ কাণ্ড, তবে হচ্ছে স্বল্পপত্রযুক্ত কাণ্ড, স্বল্পপত্রযুক্ত কাণ্ড মাটির মধ্যে থাকে, ভূনিম্নস্থ, এটাই বলছে। তাই বলছে ভূনিম্নস্থ অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড। দেখো এটাও কাণ্ড, এই কাণ্ডটা রূপান্তরিত হয়ে গেছে। এই কাণ্ডে স্বল্পপত্র নাই, এই কাণ্ডে স্বল্পপত্র আছে এবং মাটির মধ্যে আছে। কাণ্ড তো সাধারণত মাটির মধ্যে থাকে না, থাকে থাকে না, এখানে আছে। তাহলে এটা রূপান্তরিত, তাহলে এটা কি রূপান্তরিত, বুঝতে পেরেছো? এই
তাহলে হচ্ছে এই গেল হচ্ছে বাল্ব। এরপরে দেখো উদাহরণ হিসেবে আমরা পেঁয়াজ রসুন দুইটাই আছে। এরপরে হলো রানার। যদিও রানার কখনো আসেনি, কিন্তু মনে রাখবা রানার নাম কেন হয়েছে, এরা মাটির উপরে দৌড়ানোর মতো ছড়িয়ে পড়ে, মানে মাটির লেভেলে শুয়ে থাকে আর কি। আর যখন বড় হয় তখন মাটি বরাবরই বড় হতে থাকে, মাটি বরাবর সামনের দিকে আগায়, এই জন্য এর নাম রানার, মানে দৌড়াচ্ছে মাটি বরাবর, মাটির উপর দিয়ে দৌড়াচ্ছে, এই জন্য নাম হয়েছে রানার। তাহলে এর উদাহরণ হলো থানকুনি, এটুকু মনে রাখবা, উদাহরণ খালি লাগবে। হ্যাঁ, এবার আমরা চলে আসি পাতা। পাতার এখানে দেখো এমনি বোঝার জন্য এখান থেকে কোশ্চেন হয় না, যেমন পত্র, বিন্দু বা গোটা। তোমরা তো জানো পাতা হলে পাতার সাথে সাধারণত পত্র, বিন্দু বা গোটা থাকে, তাই না? এই যে এটা হলো সেই গোটা, এটা হলো পত্র বিন্দু, আর এটা মনে করো পাতা। তাহলে এটা হলো পত্র বিন্দু, তাই না? পত্র বিন্দু, এখানে একটা মধ্য শিরা আছে, তাই না? তো এইটা হলো পত্র বিন্দু, এই জায়গাটা এখানে ধরো ডাল, এটা ধরো ডাল, গাছের ডাল, ডালের সাথে এটা হইছে পত্র বিন্দু, এই বা বোটা বলা হচ্ছে। যাই হোক, এটা অবশ্য পরীক্ষা আসে না। পত্রফলককে এমনি জেনে রাখো, পত্রফলক হচ্ছে একটা পাতার বাইরের দিকের আয়তনটা কত বড়, বাইরের যে এরিয়া, এই গোটা বাইরের এরিয়াকে পত্রফলক বলে। একটা পাতার বাইরের গোটা এরিয়া, এটা হলো পত্রফলক। একটা পাতার বাইরের গোটা এরিয়া হলো পত্রফলক। বুঝতে পেরেছো? এখন একটু ঠান্ডা হয়েছে আবার। এবার দেখো উপপত্র। জবা ফুল যে আছে না, জবা ফুলের যে জবা গাছের যে পাতা আছে, ওই পাতাতে কিন্তু পাতার নিচে আবার একটা ছোট্ট পাতার মতো অংশ থাকে, এখানে একটা ছোট্ট পাতার মতো অংশ থাকে। এরকম বড় পাতার নিচে যদি ছোট্ট পাতার মতো অংশ থাকে, তাহলে এর নাম হয় উপপত্র। তাহলে এর নাম হবে উপপত্র। তাহলে এর নাম হবে কি? উপপত্র। এবার দেখো বলছে উপপত্রের পরে মুক্তপার্শ্বীয় উপপত্র। যেমন এটাই কিন্তু মুক্তপার্শ্বীয়, কারণ এটা এই পাশে এটা এই পাশে মুক্ত, কেউ কারোর সাথে লেগে নাই, এটা হলো মুক্তপার্শ্বীয়। এগুলা লাগবে না, তবে সরল পাতা, যৌগিক পাতা এগুলোর উদাহরণ লাগবে। যেমন যে সরল পাতার ক্ষেত্রে তো বুঝতে পারছো একটাই পাতা, তাই না? যেমন এটা একটা পাতা, এটা একটা সরল পাতা, এর সাথে অনেকগুলা পাতা নাই। কিন্তু যৌগিক পাতা কোনগুলা? যেমন তোমরা সাজনার পাতা দেখছো না, তেঁতুলের পাতা, সাজনার পাতা যৌগিক পাতা। তো যৌগিক পাতা মানে একটা মধ্যশিরা, মনে করো এটা একটা মধ্যশিরা, মনে করো যে এই একটা মধ্যশিরা। যৌগিক পাতা কোনটা হবে? এই মধ্যশিরার সাথে সাথে এরকম ছোট ছোট পাতা অনেক আছে, তাহলে এটা হয়ে যাবে, এটা ধরো তেঁতুলের পাতা। হ্যাঁ, এটাকে যৌগিক পাতা বলবো। মধ্যশিরা বরাবর অসংখ্য পাতা যদি বিন্যস্ত থাকে, তাহলে এটাকে বলা হবে যৌগিক পাতা। এটাকে বলা হবে যৌগিক পাতা। তবে অবশ্যই মনে রাখতে হবে, কোনো পাতা যদি এরকম হয়, মনে করো কোনো পাতা এরকম হয়, কোনো পাতা এরকম যে এইভাবে করে এইভাবে, আবার এইভাবে করে এইভাবে। এখন এই পাতাটাকে যৌগিক পাতা বলবো না সরল পাতা বলবো? বলো তো, এই পাতাকে যৌগিক পাতা বলবো না সরল পাতা বলবো? যৌগিক পাতা। আর কেউ একজন বলো। হ্যাঁ, সরলই হবে। কেন সরল? মনে রাখবা, যৌগিক পাতা তখনই হবে যদি এই বিন্দুকে টাচ করে, এই বিন্দুকে যদি টাচ করে, তাহলে মধ্যশিরাকে টাচ করতে হবে। হ্যাঁ, টাচ করতে হবে। মধ্যশিরাকে টাচ করলেই ওটা হলো যৌগিক পাতা হলো। আর টাচ না করা পর্যন্ত সরল পাতা। টাচ না করা পর্যন্ত সরল পাতা, টাচ করলেই, টাচ সেকেন্ড আগে দেখতে হবে, টাচ করলেই যৌগিক পাতা, টাচ না করলে সরল। বুঝতে পারছো? এটা হলো নিয়ম। তো ওরকম দেখলেও কিন্তু ওটাকে সরল পাতায় বলতে হবে, এটা বলা যাবে না যে এটা দুইটা পাতা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে এরপরে কি থাকলো? সরল পাতা, যৌগিক পাতা। যৌগিক পাতা দেখো মেডিকেলে আসছিল 19 সালে। যৌগিক পাতার উদাহরণগুলো মেডিকেলে আসছিল 19 সালে। নিম্নে কোনটি যৌগিক পাতা নয়? এইভাবে আসছিল। হ্যাঁ, 9 আসছিল, তো উত্তরটা 9 ছিল, ওই কারণে আমি এখানে দিইনি আর কি। উত্তরটা ছিল নিম্নের কোনটি যৌগিক পাতা নয়, মেডিকেল অ্যাডমিশনে 19 সালে আসছিল।
তাহলে যৌগিক পাতা নয় মানে বুঝতে পারছো। এখন যদি ধরো সাজনা পাতা তেঁতুল পাতা থাকে, তাই না, আর যদি থাকে জবা পাতা, তাহলে জবা পাতাই হবে উত্তর, তাই না? এটা তো সোজাই। অনেক সময় নয় বলা মানে নেগেটিভ কোশ্চেন গুলা তোমার হচ্ছে মানুষের ব্রেনে একটু বেশি হিট করে, বুঝছো? আর ওটাই হলো পরীক্ষা। আর ব্রেন হলো সবসময় কিন্তু আসলে পজিটিভ ভাবতে চায়, ব্রেন কিন্তু উল্টা পাল্টা নেগেটিভ কিছু ভাবতে চায় না, ব্রেন সবসময় পজিটিভ ভাবতে চায়, বুঝতে পারছো? ব্রেন নেগেটিভ কিছু আসলে ভাবতে চায় না। ওই জন্যই বলা হচ্ছে যে মানুষ যে বলে না, একটা মানুষ আরেকটা মানুষকে বলে না যে আপনি কেমন আছেন ভাই, বলে না, তো ওকে দিয়ে ভালো আছি উত্তরটা আমরা নিই কেন? আসলে তুমি যখন অসুস্থ থাকবা, তুমি যদি তাও বলো আমি ভালো আছি, এটা কোয়ান্টাম মেথড যারা মনোবিজ্ঞানী তারা বলছে যে তুমি যখন বলবা আমি ভালো আছি, তবে অবশ্যই আলহামদুলিল্লাহ বলা ভালো, শুকরিয়া আদায়। তাও যদি না করো, শুকরিয়া আদায় নাও করো, তাও সমস্যা নাই। তুমি যদি বলো আমি ভালো আছি, তো তুমি তখন সব পেলা না, কিন্তু তুমি ভালো আছি বললে কি কি সুবিধা তোমার জানো? ব্রেনের সিগন্যালটা চলে যাবে, ব্রেন বলবে কি আমি তো খারাপ, কিন্তু এ তো বলছে আমি ভালো আছি, তাহলে তো আমি তো ভুল হয়ে আছি, তাহলে তো আমার ঠিক করতে হবে। তখন ব্রেন তখন নির্দেশনা দেবে, এই শরীরে জীবাণু ঢুকছে, কে কে ঢুকছে, আমাকে বলছে যে আমি নাকি ভালো, আমি খারাপ কেন, এই ঠিক করে এগুলা সব মাইরে তারাই সব ঠিক হয়ে যাবে, বুঝতে পারছো? ওই জন্যই কিন্তু এই যে নিয়মটা ভালো আছি কিনা বলতে হয়। তুমি যদি না বুঝে বলো যে এই আমি ভালো নাই খারাপ আছি, সেটা তোমার ক্ষতি, ও আরো খারাপ হয়ে যাবে, বুঝতে পারছো? ও আরো খারাপ হয়ে যাবে, ও আচ্ছা আমার খারাপ থাকতে হচ্ছে, বুঝতে পারছো? এই জন্য আর কি পজিটিভ আর কি। তো ওই জন্য নেগেটিভ কোশ্চেন, যেমন যারা আদালতে উকিল থাকে না, তারা কিন্তু কোশ্চেন করার সময় মানে সত্যটা বের করার জন্য কি করে জানো? সত্য বের করার জন্য বলে যে আপনার নাম তো এটা না, তখন বলে হ্যাঁ, তো আপনার তবে সব পজিটিভ কোশ্চেন করবে যে আপনি নামাজ পড়েন তো, তাই না? আগে তদন্ত করে নাই কি কি, যে হ্যাঁ হ্যাঁ পড়ি, মসজিদে নামাজ পড়েন তো না, জি পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়েন তো, জি পড়ি, এরকম করে 10-15টা পজিটিভ কোশ্চেন ওর কাছে হ্যাঁ 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 উত্তর নিয়ে নেয়, নিয়ে এবার লাস্টে বলে আপনি ওকে ওর কাছে টাকা সিগন্যাল করছেন তো না, তখন ও তখন ফট করে হ্যাঁ বলে। এটা কৌশল, মানে ব্রেন হলো বারবার সঠিক উত্তর দিতে 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 অভ্যস্ত হয়ে যেই ও তখন সত্য কথাটাই বলবে, এরকম নিয়ম আর কি। হ্যাঁ তাহলে এবার দেখো কম্পাউন্ড লিভের আরেকটা কোশ্চেনও কিন্তু আসছিল, সেটা হলো না অচুর পক্ষল থেকে একটা কোশ্চেন আসছিল। অচুর পক্ষল জিনিসটা কি দেখো, অচুর পক্ষল, যেমন এটাকে বলবো অচুর পক্ষল। অচুর পক্ষল জিনিসটা কি খেয়াল করো, যদি এই চূড়াতে একটা পাতা থাকে, তাহলে এই পাতার নাম হলো সচুর পক্ষল যৌগিক। সচুর মানে চূড়ায়, সচুর মানে চূড়ায়, সচুর, এটার নাম হবে সচুর পক্ষল যৌগিক। এটা একটা যৌগিক পাতা এবং হচ্ছে সচুর কেন হলো, এই যে এখানে শুধু পক্ষল টক্ষল নাই, যদিও যৌগিক পাতা যা আছে তাই দিই, তাহলে সচুর যৌগিক পাতা, তাই না? এটা সচুর যৌগিক পাতা কেন হলো? কারণ দেখো চূড়াতে একটা অতিরিক্ত পাতা আছে না চূড়াতে, তার মানে ওই সচুর মানে চূড়ায় একটা পাতা থাকা বোঝায়, চূড়ায় একটা পাতা থাকা বোঝায়। আর যখন বলবে, এটাই আসছিল রাজশাহী ইউনিভার্সিটি 21 সালে, নিম্নের কোনটি সচুর পক্ষল যৌগিক বাদুর লাঠি, এটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি 23 সালে, লিখে নাও। রাজশাহী ইউনিভার্সিটি 23 সালে আসছিল, নিম্নের কোনটি সচুর পক্ষল যৌগিক, নিচের কোনটি সচুর পক্ষল যৌগিক। তোমাদের যতদিনই হোক তোমাদের সচুর মানে চূড়ায় পাতা থাকা। ও আচ্ছা, না না আমি ভুল বলছি, অচুরের উদাহরণটা আগে আছে, অচুরেরটাই আসছিল রাজশাহী ইউনিভার্সিটি 23 সালে, একটু ঠিক করে লেখো। অচুর মানে কোনটা হবে? যেখানে থাকবে না, আসলে কিন্তু সচুরটা। হ্যাঁ, ও আগে তো অচুর আছে, তাই না? আগে নেগেটিভ আছে, আগে পজিটিভ থাকা উচিত ছিল।
এতক্ষণ আমি পজিটিভ পজিটিভ বলছি তো, কিন্তু এখানে নেগেটিভ চলে আসছে, তার জন্য আমার ব্রেন ওই নিজের নিজের খাতে নিজে পড়ে গেছি। পজিটিভ পজিটিভ বলতে হ্যাঁ ও উদাহরণ এই অচল পক্ষলে বাদল লাঠিটা আছে, বই আছে, এটাই আসছে অচল পক্ষল বাদল লাঠি। বাদল লাঠি হলো এত লম্বা লম্বা হচ্ছে তোমার একটা লাঠির মতো হয় আর কি। হ্যাঁ, ওদের যে ওই ফলটা যেটা হয় তো লম্বা এরকম এত বড় লম্বা, ধরো 1 থেকে 1.5 ফিট লম্বা, এত বড় হয়। তো ওই বাদল আর কি ওই গাছে উঠে মানুষের ওই লাঠি ভাঙে ভাঙে মানুষকে মারে ধরে। ওই জন্য হচ্ছে এখান থেকে নাম হচ্ছে বাদল লাঠি। বাদল তো বুদ্ধি শুদ্ধি কিছুটা আছে না, ওরা ইয়ে করে যে যেসব জায়গায় বাদল বেশি আছে ওখানকার মানুষরা তো অশান্তিতে থাকে। তুমি ধরো কলা নিয়ে যাচ্ছ, বাদল দেখে তুমি নিয়ে বাসায় নিয়ে যেতে পারো না, তোমার কাছ থেকে নিবেই যেভাবে না। আর যদি না দাও তাহলে তোমার মেরে দেবে, খামচি টামচি দেবে, থাপ্পড় মারা থাপ্পড় মেরে দেবে। যে ওই যে আমরা একবার ইয়েতে গেছিলাম, সফরে গেছিলাম, তো ওই তোমার ওই বানর হচ্ছে যে ইয়েতে থাকে, খোলাও থাকে তো সাফারি পার্কে। তো ওই একটা স্টুডেন্ট মানে ওই তোমার ইয়ে করছে, ছাত্রীকে আর কি, বানর হলো না তা না, ওই জামা টেনে ধরছে, বুঝছো, জামা টেনে এভাবে ধরছে, জামা টেনে ধরছে। এখন ও তো ভয়ে চিৎকার দিচ্ছে একা একাই। তো এখন কেউ তো মনে করো সাহস পাচ্ছে না, হ্যাঁ, যে মানে ওখান থেকে ইয়ে করবে। তো ও নিজেই করছে কি, যে এভাবে ধরছে, ও নিজে হাত দিয়ে বানরের হাত চাপে ধরছে, যেন ছেড়ে দেয়। আর বানরের পেস্টিতে লাগছে যে তুই আমার গায়ে হাত দিলে কেন। বানর মানে যে এরকম করছে, তো ওর চোখের দিকে ফেলে দিতে করে মানে ওর বাম হাত দিয়ে এক গালে পাকড় মারে, একেবারে মানে ও খুব পেস্টিতে লাগছে যে আমি তোর হাত ধরছি, তুই আবার আমার হাত ধরলে, মানে এক থাপ্পড় মেরে দিচ্ছে। তারপরে হলো ওই বানরকে ইয়ে করার জন্য সামনে একটা আপেল ফেলছে, তখন হচ্ছে আপেলটা নিয়ে দৌড়তে চলে গেছে। ওই জামাটা হয়তো বানরের পছন্দ হয়েছে, এটা এরকম হয়েছে কিনা। রঙিন পোশাক পরে বানরের কাছে গেলে একটু সমস্যা, এই জন্য মেয়েদের একটু রঙিন পোশাক থাকলে বেশি ধরে, বুঝছো? আচ্ছা, তাহলে হলো একটু উল্টা পাল্টা, অচল মানে তো বুঝলাম, তাহলে সচল মানে বুঝলাম, এটা হলো অচল। দেখো এটা অচল না, চূড়াই নাই, তাহলে অচল। তাহলে উদাহরণগুলো লাগবে, দুটোই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো দ্বিপক্ষল, এটা মনে রাখতে হবে। দ্বিপক্ষল মানে কখন, যখন হলো যৌগিক পাতায়, কিন্তু মনে করো এখান থেকে একটা শাখা বের হয়ে আবার এদিক দিয়ে আরেকটা শাখা বের হয়ে গেল, তাহলে এখানেও পাতা আছে। আবার সোজা হলো ত্রিপক্ষল, এখানেও পাতা আছে, তাহলে এটা দ্বিপক্ষল, দুই ভাগে ভাগ হয়ে গেছে। আর যদি আবার এখান থেকে আরেকটা ভাগ হয়, তাহলে এটা ত্রিপক্ষল হয়ে গেল। যেমন সাজনা পাতা ত্রিপক্ষল, সাজনা পাতা হলো ত্রিপক্ষল, বুঝছো? তাহলে দ্বিপক্ষল দুইটা শাখা, ত্রিপক্ষল তিনটা শাখা। তাহলে যে কৃষ্ণচূড়া বৃক্ষের পাতা আর সজনা পাতা। এবার দেখো ফলকের আকৃতি অনুযায়ী এটাও খুবই গুরুত্বপূর্ণ। যেমন হলো ফলকের পত্র ফলকের ভেনেশন বা শিরাবিন্যাস। আমরা ভেন মানে শিরা জানি না, ভেন মানে শিরা, তাই না? তো পত্র ফলকের ভেনেশন বা শিরাবিন্যাস যেটা, সেটা হলো কোনো পাতাতে যদি সমান্তরাল শিরাবিন্যাস থাকে, ধরো সমান্তরাল মানে এরকম বোঝায় যে এভাবে এভাবে, তাহলে এটা কি রেল লাইনের মতো সমান্তরাল না, এটার সাথে এটা সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল, তাই না? তো একটা সমান্তরাল থাকতে পারে, আগে সমান্তরাল আছে না, আগে হলো রেটিকুলেট আছে। রেটিকুলেট মানে এটা হলো সমান্তরাল প্যারালাল, আর রেটিকুলেট মানে কি জালিকাকার। দেখো আরেকটা কথা আমি লিখে দিই, এটা হলো জালিকাকার। তো জালিকাকার হলে কি হবে, এরকম জাল জাল হবে, পাতাগুলোতে শিরা আছে না, তাহলে এরকম জাল জাল হবে। তাহলে এখন দেখো ইংরেজি বাংলা দুটো মনে রাখবো। প্রথম কথা হলো রেটিকুলেট নামকরণ কেন হলো? রেটি মানে জালিকাকার, রেটি মানে জালিকাকার, কুলেট মানে ছোট 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 জালের মতো। কুলেট মানে ছোট ছোট জাল, পাতার মধ্যে জাল আছে, এটা দেখেছো কি? সূর্যের আলোতে ধরলে দেখবা যে জালের মতো আছে না? তাহলে রেটিকুলেট মানে জালিকাকার আর কি, জালিকাকার শিরাবিন্যাস রেটি। তাহলে এটা মেডিকেল অ্যাডমিশনে 5 সালে আসছে, ডেন্টালেও আবার 5 সালে আসছে। রেটিকুলেটটা দুইবার আসছে, একই কোশ্চেন, ডেন্টালে আসছে, মেডিকেলেও আসছে।
যে 5 সালে, হ্যাঁ, রেটিকুলেট। উদাহরণ কি? তাহলে উদাহরণ হলো দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। যত দ্বিবীজপত্রী আছে সবগুলো এটার মধ্যে পাওয়া যায়, তবে একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটাও মনে রাখতে হবে। কি ব্যতিক্রম? একবীজপত্রী হওয়ার পরেও সে জালিকাকার। সেটা কি? কচু আর কুমারিকা। এটা মনে রাখবা, কচু আর কুমারিকা এরা হলো জালিকাকার। কচু, এটা অন্য বই আছে, হ্যাঁ, কচু আর কুমারিকা, কুমারিকা, কচু আর কুমারিকা। ক দুটাকে আছে, ক মনে রাখলে মনে থাকবে, কচু আর কুমারিকা। এটা হলো ব্যতিক্রম, এটা লিখতে পারো ব্যতিক্রম, এটা হলো ব্যতিক্রম। এরা একবীজপত্রী, কিন্তু এরা একটা একবীজপত্রী, হ্যাঁ, এরা একবীজপত্রী হওয়ার পরও, একবীজপত্রী হওয়ার পরও এরা হলো জালিকাকার শিরাবিন্যাস, জালিকাকার শিরাবিন্যাস, জালিকাকার শিরাবিন্যাস। বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এরপরে আরেকটা হচ্ছে ওই যে প্যারালেল বা সমান্তরাল, এটারও কিন্তু ব্যতিক্রম আছে, হ্যাঁ। যেমন এখানে বলছে যে একবীজপত্রী উদ্ভিদ, যত একবীজপত্রী উদ্ভিদ আছে সবাই হলো সমান্তরাল হয়, একবীজপত্রী উদ্ভিদ সবাই হলো সমান্তরাল হয়। ব্যতিক্রম, ব্যতিক্রম হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ, যেমন সুলতান চাপা। একটা দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ সুলতান চাপা, এটা ব্যতিক্রম, অন্য বই আছে, লিখে নিতে হবে সুলতান চাপা, সুলতান চাপা, সুলতান চাপা। বুঝতে পেরেছো? এটা হলো সমান্তরাল শিরাবিন্যাস, এটা হলো সমান্তরাল বা প্যারালেল, হ্যাঁ, এটা হলো সমান্তরাল, সমান্তরাল। আচ্ছা, সমান্তরাল মানে কি বুঝতে পেরেছো তো? এই যে এটা, তাই না, এই যে এটার সাথে এটা সমান্তরাল, যেমন রেল লাইন সব থেকে সমান্তরাল, সমান্তরাল না? যত বাঁকা হোক, এদিক বাঁক দিছে, তাহলে কি রেল লাইন কি ওই একই ভাবে বাঁক দিবে না? একটু যদি বাঁকের একটু এদিক সেদিক হয়, ট্রেন কি চলবে? ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে ওটা হলো সব থেকে ভালো সমান্তরালের উদাহরণ, রেল লাইন, তাই না? প্যারালাল, একেবারে সমান্তরাল, একটার সাথে আরেকটা। এই তাহলে এটা বুঝতে পারলা কিনা? বিষয়টা বুঝতে পারছো? মাঝে তো বুঝতে পারছো? আচ্ছা, তাহলে উদাহরণগুলো কিন্তু মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো কয়টা বাজে বলো? ও, তাহলে একটু দেখি কতটুকু মনে রাখতে পারছো 1 মিনিট আগে, যে কতটুকু মনে রাখতে পারছো। মানে শেষের দিকেই বলি, বলো সমান্তরাল হলে কেমন হবে? সমান্তরাল মানে জালিকাকার, এই সমান্তরাল মানে জালিকাকার না, এটা সমান্তরাল কাদের হয়? একবীজপত্রী হয় না দ্বিবীজপত্রী? একবীজপত্রী হয়। সমান্তরাল হলো একবীজপত্রী, আর জালিকাকার হলো দ্বিবীজপত্রী। আচ্ছা, এগুলো মনে রাখতে হবে অবশ্যই, হ্যাঁ। তারপর বলো তো সচুর পক্ষল কেমন? সেটা সচুর, সচুর যৌগিক পত্র সেটা কেমন? চূড়া একটা পাতা, চূড়া একটা পাতা। আর অচল হলে চূড়া একটা পাতা থাকবে না, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। আচ্ছা, আরেকটা হচ্ছে পেঁয়াজের ক্ষেত্রে, এই পেঁয়াজে যেটা আমরা পেঁয়াজের একবারে ভিতরে যেটা আমরা দেখতে পাই, হ্যাঁ, ওটা কিন্তু আসলে রূপান্তরিত কাণ্ড, তাই না? এটা কি বলে? বাল্ব বলে, এটাকে বলা হয় বাল্ব। রসুনও তাই হবে, তাই না? রসুনও তাই হবে, এটা বাল্ব হবে। আচ্ছা, ঠিক আছে। তো তারপর পড়াগুলো প্রতিদিনের পড়া প্রতিদিন করে আসতে হবে, হ্যাঁ। আগামী দিনে এগুলোর উদাহরণগুলো ধরবো, তাহলে দেখবো যে পড়াগুলো প্রতিদিনের পড়া প্রতিদিন হয়ে যাবে। পরীক্ষা চললে ধরবো না, যার পরীক্ষা চলবে তাকে ধরবো না। হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। না না, এই পরীক্ষার জন্য বন্ধ, পরীক্ষা শেষ হবে তারপরে। ও